স্বাগত তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গলে। তোমরা জানো আমরা কন্টিনিউয়াসলি চ্যাপ্টার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে ক্লাস দিয়ে আসছি। আমি তোমাদেরকে সায়েন্স পড়াই, আমার নামে হচ্ছে জুয়েল। তো তোমাদেরকে আজকে জীববিদ্যার একটা ক্লাস করাবো, সেটা হচ্ছে যে জীব বিবর্তন। ঠিক আছে, মানে জীবের বিবর্তন বা এভলিউশন যেটাকে বলা হয়। ঠিক আছে, খুবই একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং মিস্টেরিয়াস, আকর্ষণীয়, যাই বলবে, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বায়োলজি। খুবই ভালো লাগবে পড়তে। চলো তাহলে শুরু করি। সেটা হচ্ছে যে জীব বিবর্তন জিনিসটা কী বা এভলিউশন কী। দেখো, এভলিউশন হলো সেই জিনিসটা যার মাধ্যমে কিন্তু আমরা অস্তিত্বে এসেছি, মানে মানুষের সৃষ্টি হয়েছে সায়েন্স অনুযায়ী বলা যেতে পারে। কিভাবে? দেখো, বলা হয় যে এব জাতীয় বা বাঁদর জাতীয় ওর সঙ্গে রিলেটেড কোনো একটা প্রাণীর এভলিউশন থেকে আমাদের সৃষ্টি হয়েছে। বা যদি বলি যে পৃথিবীতে কিন্তু প্রথমে তো আর পাখি ছিল না, বা প্রথমে হয়তো পৃথিবীতে কিন্তু এই মাছ, যেই সমস্ত মাছ আমরা চিনি সেই মাছ তো ছিল না, সবটাই ইভলভ হয়েছে পৃথিবীর কন্ডিশন অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী, নিড অনুযায়ী ইভলভ হয়েছে বা এভলিউশন ঘটেছে। তারপরেই তো আমাদের অস্তিত্ব এসছে। যেমন এখনও মানুষ কিন্তু ধীরে ধীরে কিন্তু ইভলভ হচ্ছে, তাই না? এভলিউশন হচ্ছে। ঠিক আছে, কিভাবে? দেখো, প্রথমে মানুষ কিন্তু কি জবুথবু হয়ে কুজো হয়ে চলতো, তাই তো? মানে হাতে পায়ে চলতো, তাই তো? হাতে পায়ে দুইয়ের উপরই ভর দিয়ে চলতো, গাছে বাঁদরের মতো গাছে থাকতো বলা হয়। তারপরে ধীরে 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 দু পায়ে চলতে থাকে, দু পায়ে চলতে চলতে তারপরে তাদের দেহে গোটা শরীরের লোম ছিল, সেই লোমগুলো উঠে যায়। এখন মানুষের শরীরে কিন্তু আর লোম নেই। ঠিক আছে, তো এবার যাদের শরীরে লোম আছে গোটা শরীরে, তারা বলতে পারো তাদের এখন এভলিউশন ঠিক করে ঘটেনি। ঠিক আছে, এভলিউশনটা কিন্তু তাদের থেমে গেছে। আর যাদের শরীরে কোনো লোম নেই তারা পুরোপুরি এভলিউশন ঘটে গেছে। একটা সায়েন্স ফিকশনের মুভি আমি দেখেছিলাম, সেখানে বলছে যে হয়তো ভবিষ্যতে এভলিউশন এমনভাবে ঘটবে যে মানুষের গোটা শরীরে আর কোনো জায়গাতেই লোম থাকবে না। ঠিক আছে, কোনো জায়গাতেই আর লোম থাকবে না। ঠিক আছে, তো এভলিউশন কিন্তু এখনও ঘটছে বা এখনও ঘটতে পারে। কিভাবে? দেখো, যেমন যদি আমার, ওই জন্য দেখবে সবাই বলে যে কে না ফ্যামিলির মধ্যে বিয়ে দিতে নেই। কেন জানো তো? তার কারণ আমার বিয়ে হলো আমার কোনো একটা রিলেটেডের সঙ্গে, যার সঙ্গে আমার ব্লাড রিলেশন আছে ধরো। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হতে পারে? দেখো, সেই ক্ষেত্রে আমার মিউটেশন ঘটে যেতে পারে, এভলিউশন হতে পারে। কিভাবে? ধরো আমার কি হলো, আমার কোনো ব্লাড রিলেশনের সঙ্গে বিয়ে হলো, অনবরত শরীরে মিউটেশন ঘটতে পারে, জিনের মধ্যে ইরোর আসতে পারে, তাই তো? কিভাবে ইরোর আসে? আমরা জানি ডিএনএ মানে কি? ডিএনএ মানে হলো একটা প্রোটিন, সেই প্রোটিনের ফিতের মতো দুটো অংশ যারা নাইট্রোজেন বেস পিউরিন আর পিরিমিডিন দ্বারা যুক্ত হয়ে আছে। তাহলে এই যে পিউরিন, পিরিমিডিন, নাইট্রোজেন, এদের বেস এবং প্রোটিন, এখানে কি থাকলো না, সেখানে বিভিন্ন লোকাস মানে লোকেশন বলতে পারো, নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট জিন আছে, মানে নির্দিষ্ট প্রোটিন। জিন মানে কি? প্রোটিন, যারা হচ্ছে নির্দিষ্ট কোড নিয়ে অবস্থান করে। মানে ডিএনএর কোনো একটা নির্দিষ্ট ছোট জায়গায় সেখানে একটা প্রোটিন আছে, যেই প্রোটিনটা কিন্তু, আচ্ছা মেনলি বলে রাখি, প্রোটিন কিন্তু কি করে আমাদের শরীর তৈরিতে, স্ট্রাকচার তৈরিতে কিন্তু প্রোটিনের কাজ। শর্করা যেমন আমাদের শরীরে এনার্জি দিতে সহায়তা করে, আবার ফ্যাট কি করে? ভবিষ্যতের জন্য শক্তি সঞ্চয় করে রাখে। তাই সেই প্রোটিন কিন্তু আমাদের স্ট্রাকচার গঠন করে। তাই স্ট্রাকচার বলতে শুধুই যে আমাদের এই বাইরের এই লম্বা চওড়া এটা ব্যাপার না, শরীরের ভিতরে কোষ থেকে কোষের ছোট ছোট অংশ কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। সেই প্রোটিন, নির্দিষ্ট প্রোটিন কিন্তু নির্দিষ্ট গুণের জন্য দায়ী, সে একটা কোড নিয়ে বসে থাকে। এবার আমি যখন আমার শরীরের ডিএনএগুলো অনবরত কী হচ্ছে? রেপ্লিকা তৈরি হচ্ছে, তাই তো? রেপ্লিকা তৈরি হচ্ছে। তো ডিএনএর একটাই গুণ হচ্ছে সে নিজের রেপ্লিকা বা নিজের জেরক্স কপি তৈরি করতে পারে, এবং জেরক্স কপি তৈরি হচ্ছে ওর একমাত্র কাজ, যার মাধ্যমে ওর অস্তিত্বটাকে বজায় রাখে। জীবের মূল উদ্দেশ্য কি? চাকরি করা। মানে তোমরা তো সবাই চাকরির জন্য খাচ্ছ যে স্যার আমি আইপিএস হবো, আইএএস হবো, বা যে কোনো ধরো চাকরিতে, সরকারি চাকরিতে জয়েন করব। তো জীবের উদ্দেশ্য চাকরি করা না, জীবের মেন উদ্দেশ্য কিন্তু বংশ বিস্তার করা। খাওয়া দাওয়াও নয়, ঘরবাড়ি করাও নয়, জীবের মেন উদ্দেশ্য হলো বংশ বিস্তার করা।
এবার বলে যে স্যার তাহলে আপনি এখানে পড়াচ্ছেন কি ফ্রিতে নাকি নাকি বংশ বিস্তারের জন্যে? সেই জন্য কিন্তু নয়। আমি এবার দেখো, বংশ বিস্তার করতে গেলে আমাকে কিন্তু বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকতে গেলে কিন্তু আমাকে খেতে হবে। তার মানে খেতে গেলে আমাকে কিন্তু এই দুনিয়াতে ফ্রিতে তো হয় না, তাই ইনকাম করতে হবে, রোজগার করতে হবে। কিন্তু জীবের মেন উদ্দেশ্য কিন্তু বংশ বিস্তার করা। সেটা কিভাবে বুঝতে পারবে? দেখবে এক ধরনের আরশোলা নয়, এক ধরনের মাকড়সা আছে, ঠিক আছে, যারা কি করে, যারা পুরুষ মাকড়সাটা ছোট হয় আকারে। আচ্ছা, বাই দ্য ওয়ে, বেশিরভাগ মানুষ ছাড়া বেশিরভাগ প্রাণীরই কিন্তু, মানে স্তন্যপায়ী প্রাণী ছাড়া বেশিরভাগ প্রাণীরই কিন্তু পুরুষরা আকারে ছোট হয়, হ্যাঁ, কম শক্তিশালী হয়। মেয়েরা কিন্তু, মানে মহিলা ফিমেলরা আকারে বড় হয়, বেশি শক্তিশালী হয়, ঠিক আছে। শুধু স্তন্যপায়ীদের ক্ষেত্রে একটু উল্টো, ঠিক আছে। আমাদের ক্ষেত্রে যেমন পুরুষরা একটু বেশি বড় হয়, শক্তিশালী হয় মেয়েদের তুলনায়। তো ওই মাকড়সাও কিন্তু, ফিমেল যে মাকড়সাটা সেটা কিন্তু আকারে বড় হয়, এবং সে কিন্তু মেট করার পর পুরুষটাকে খেয়ে নেয়। তারপরেও কিন্তু পুরুষটা জানার পরও তার কাছে কিন্তু মেট করতে যায়। কিসের জন্য? না নিজের বংশবিস্তার বা নিজের ডিএনএটা, নিজের যে রেপ্লিকা বা ডিএনএ যে রেপ্লিকা করেছে সেই অস্তিত্বটাকে বজিয়ে রাখার জন্য, বংশধারাটাকে বজিয়ে, মানে অস্তিত্বটাকে এই পৃথিবীতে বজায় রাখার জন্য। সে মরে যাবে তারপরেও যায়, তার কারণ জীবের মেন উদ্দেশ্যই হলো বংশবিস্তার করা। তো সেই বংশবিস্তার যখন করবে, সেই নির্দিষ্ট জিনের নির্দিষ্ট প্রোটিন আছে। ধরো একটা জিন আমার, সেই নির্দিষ্ট প্রোটিনটার কাজ হলো আমার শরীরের বর্ণ তৈরি করা। আর একটা জিন আছে, তার কাজ হলো আমার শরীরের হাইট তৈরি করা। তাহলে এই যে আমার শরীরের কি হাইট, সেটা কিন্তু আমার ডিএনএ জানে। আমাকে হয়তো হাইট আমি নিজেই জানি না, আমাকে হয়তো মাপতে হবে, কিন্তু আমার ডিএনএ কিন্তু পার্টিকুলারলি জানে। এবং সেই যে ইনফরমেশনটা, যে আমার 5 ফুট 8, 5 ফুট 9, 5 ফুট 10, 6 ফুট 6.5 ফুট, এই হাইটের ইনফরমেশনটা কিন্তু ওই ডিএনএর লোকাসে আছে। সেই ডিএনএটা তার রেপ্লিকা তৈরি করবে, তারপরে সেটা সে ক্রোমোজোমে রাখবে। তারপরে আমি যখন, আমার ছেলে বা আমার বংশ বিস্তার হবে, আমার ছেলের মধ্যে কিন্তু এই যে ডিএনএ ইনফরমেশনটা ওর ভেতরে যাবে। সেই প্রোটিনটা ওর শরীরে গিয়ে তখন প্রকাশ পাবে। যদি জিনোটাইপ, মানে ও যদি প্রকট বৈশিষ্ট্য হয়, তখন সে আমার ছেলেও কিন্তু লম্বা হবে। তাই আমার ছেলে বা আমার বংশ বিস্তারে যে যারাই হবে, তারা কিন্তু আমার বা আমার ওয়াইফের গুণ সম্পন্ন হবে, কারণ আমাদেরই প্রোটিনের সেই ডিএনএটা ওর শরীরে গিয়েছে। বুঝতে পারলে? তাহলে এর মাধ্যমে কিন্তু কি হচ্ছে, এভলিউশন হচ্ছে। এবার ডিএনএ কি হলো, রেপ্লিকা তৈরি করছে, মানে কি ওর নিজের মতোই কপি তৈরি করবে। কপি তৈরি করার সময় যেমন প্রত্যেকটা কাজই, একটা যে কোনো ইলেকট্রনিক্সের কাজ হলো বা তোমার কাজ হলো, কাজ করতে গেলেই ভুল হয়, একটা ইরোর সৃষ্টি হতেই পারে, তাতে সেটা যাই হোক, কম্পিউটার হোক, মানুষ হোক, যাই হোক। তো যখন ডিএনএ রেপ্লিকা করে, নির্দিষ্ট একটা যখন বয়স পেরিয়ে যায় না একটা মানুষের, 35-এর আপ যখন একটা পুরুষ হয়ে যায় বা একটা মহিলা হয়ে যায়, তার অলরেডি ধরো তাদের এখনও বাচ্চা হয়নি, সে ডিএনএ রেপ্লিকা তৈরি করছে, ঠিক আছে। কিসের জন্য? বংশ বিস্তার করার জন্য। যে যখনই সে বাচ্চা তৈরি করবে, যাতে আমার এই ডিএনএ রেপ্লিকাটা, ইনফরমেশনগুলো আমি ট্রান্সফার করতে পারি। এবার যখন ওই সিকোয়েন্স তৈরি করছে পরপর, পিউরিন পিরিমিডিন একটা একটা করে যখন বসছে, মানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এই যে ডিএনএতে থাকছে, এই অ্যাডেনিন, সাইটোসিন, ঠিক আছে, গুয়ানিন আর থাইমিন, এরা যখন পিউরিন পিরিমিডিন বেস বসছে, কখনো কখনো ইরোর চলে আসে। যখনই ইরোর চলে এলো, তার মানে ধরো সাপোজ আমার ইরোর এলো যে পরবর্তীকালে আমার হার্টে ফুটো তৈরি হবে। ইরোর মানে ভুল, ভুল মানে কি স্বাভাবিক হবে না, ধরো হার্টে ফুটো তৈরি হবে, সেটা আমার ডিএনএর ইরোর চলে এলো রেপ্লিকা তৈরি করার সময়, ঠিক আছে। এবার আমি যখন আমার ছেলে জন্ম হলো, সেখানে আমি যদি আমার ব্লাড রিলেশনেই বিয়েটা করি, তখন কি হলো, এর সম্ভাবনা তো থেকেই যায় 70%, যে আমার যেহেতু রক্তের সম্পর্ক আমার ওয়াইফের সঙ্গে, তাই আমার শরীরে যে ইরোর এসছে, ঠিক আছে, সেটা আমার ছেলের মধ্যে আসবে। সেই ছেলের মধ্যে থেকে এইভাবে ধরো আমার যে ব্লাড রিলেশনে সবার মধ্যে ইরোরটা থেকে যাবে, কিন্তু সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে। কেন? কারণ আমরা জানি প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্য নিয়ে তৈরি হয়, তাই তো। এবার ওই যে ইরোডটা, সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থেকে গেল। আমার ছেলে এরপরে যখন দেখা গেল আমার কোনো ধরো যে উত্তর পুরুষ যারা আছে, আমার ধরো 100 বছর পর বা 200 বছর পর আমার ছেলে হয়তো কেউ একজন বিয়ে করলো ব্লাড রিলেশনে,
তার সঙ্গে সে যখন ব্লাড রিলেশনে বিয়ে করছে, তার মানে আমার এই ইরোডটা সেই মেয়েটার শরীরে থাকাও কিন্তু চান্স 70% বেড়ে যাবে, কারণ আমারই ব্লাড রিলেশনের, আমার ছেলের 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 ব্লাড রিলেশন মানে আমারই ব্লাড রিলেশনের। সেই ক্ষেত্রে তারও শরীরে ইরোর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আমার ছেলের ছেলের শরীরেরও ইরোর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তারা যখন বিয়ে করবে সেই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে প্রকট বৈশিষ্ট্য হওয়ার চান্স কিন্তু 70% বেড়ে যাবে। তার মানে আমার যে ইরোডটা সৃষ্টি হয়েছিল, যে হার্টে ফুটো হবে, সেটা আমার শরীরে হয়নি, আমার ছেলের ছেলের শরীরেও হয়নি, কিন্তু সে যখন দুটো গ্যামেট যখন মিলে যাচ্ছে, আমি পরবর্তীকালে ক্লাসে বলবো কিভাবে সেটা হচ্ছে, যে তখন কিন্তু তাদের যখন বংশ বিস্তার হবে, মানে ছেলের জন্ম হবে, তাদের শরীরেও কিন্তু ডিফেক্টিভ হার্টের সাথে জন্মানোর চান্স 70% বেড়ে যাবে। ঠিক আছে, সেটাই হলো কি, সেটাই হলো মিউটেশন। ওই ইরোডটাকেই আমরা কি বলছি, মিউটেশন। আর ওই মিউটেশনটাই যখন প্রচ্ছন্ন ছিল বাট প্রকট হয়ে যাওয়া, মানে বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়ে যাওয়া, সেটা কি বলা হয়, ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, তাহলে চলো এই যে বিবর্তন কে আবিষ্কার করে বা কে আমাদেরকে প্রথম ধারণা দেয়, সেটা হচ্ছে বিখ্যাত বিজ্ঞানী চার্লস ডারউইন। ঠিক আছে, সেই চার্লস ডারউইন কি করেছিল, জলজাহাজে লম্বা সময় একটা টাইম নিয়ে বিবর্তন সম্বন্ধে বিভিন্ন জীব একটা আইল্যান্ডে, সেখানকার বিভিন্ন জীবের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য ফলো করতে থাকে এবং ইনফরমেশন কালেক্ট করতে থাকে। এবং সে কি করেছিল, পরবর্তীকালে ওর একটা বই প্রকাশ করেছিল। ঠিক আছে, সেই বইয়ের মাধ্যমে সে কি বলেছিল, যে এই বিবর্তনের ধারণা আমাদেরকে দিয়েছিল, জীব বিবর্তনের ধারণা। ঠিক আছে, এই যে একটু আগে আমি যেটা বললাম যে প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কিভাবে, দেখো একটা এখানে মটরের ক্ষেত্রে দেওয়া হয়েছে, একটা মটরের জিন ধরো, ঠিক আছে, ডিএনএ, তার কি ক্যাপিটাল টি, তার মানে দুটো জিন আছে, একটা হচ্ছে টি মানে সেটা হচ্ছে লম্বা, ঠিক আছে, লম্বা, আর একটা টি মানে দুটোই লম্বা বৈশিষ্ট্য। মানে এই গাছটা হচ্ছে কি, এই গাছটা, এই ফলটা থেকে যদি তোমার গাছ হয়, সেটা হলো লম্বা বৈশিষ্ট্য। ঠিক আছে, লম্বা বৈশিষ্ট্য মানে গাছটা লম্বা। আবার এই দিকে দেখো ডুয়ার্ফ, স্মল টি ফর ডুয়ার্ফ বা মানে বেটে। ঠিক আছে, ছোট, লম্বা গাছ নয়, ছোট গাছ। ঠিক আছে, ডুয়ার্ফ প্রজাতির গাছ হয় না, ছোট ছোট ঝোপ গাছ, সেই ডুয়ার্ফ প্রজাতির গাছ, ছোট। ঠিক আছে, হ্যাঁ, ছোট গাছ। তাহলে এদের দুজনের মধ্যে ঠিক যেমনভাবে আমার ছেলের ছেলের ছেলে এবং তার ওয়াইফের যখন গ্যামেটের মিলন ঘটবে, যখন, ঠিক আছে, মেট করলো, ঠিক আছে, তার মানে তার শরীরে 23টা ক্রোমোজোম, হ্যাঁ, মানে শুক্রাণুর মাধ্যমে, আর মেয়েটার যে ডিম্বাণু আছে, সেই ডিম্বাণুতে তার 23টা ক্রোমোজোম এলো। সেই ক্রোমোজোমগুলো কি, 22টা হলো অটোজোম দেহের, আর একটা হলো সেক্স ক্রোমোজোম, মানে ছেলে হবে না মেয়ে হবে ঠিক করবে। তাহলে সেই ক্ষেত্রে যে দেহের 22টা ক্রোমোজোম, সেখানে জিন আছে নিশ্চয়ই, ডিএনএ আছে, সেই জিনের মধ্যে সেরকমভাবে এরও দুটো জিন দেখো, এ কিন্তু লম্বা বৈশিষ্ট্যযুক্ত, এ বেটে বৈশিষ্ট্যযুক্ত, দুটোই স্মল টি মানে বেটে। এরা যখন দুজনের ক্রস হচ্ছে, কি এ দুটো জিন তৈরি করতে পারবে, দুটো গ্যামেট তৈরি করতে পারবে, একটা ক্যাপিটাল টি আর একটা ক্যাপিটাল টি, কারণ এই দুটোই তো ক্যাপিটাল টি, মানে এর দুটো জিন তৈরি করবে, দুটোই কিন্তু লম্বা বৈশিষ্ট্যযুক্ত। আর একটা স্মল টি, আর একটা স্মল টি, মানে এর কিন্তু দুটোই বেটে বৈশিষ্ট্যযুক্ত। এরা যখন ক্রস ব্রিডিং করবে, লম্বা মটর গাছ, বেটে মটর গাছ, 4টে সন্তান, যদি 4টে তোমার জিন তৈরি হবার সম্ভাবনা আছে। ঠিক আছে, 4টে কি বৈশিষ্ট্য তৈরি হবার সম্ভাবনা থাকে। সেটা হচ্ছে দেখো, ক্রস করবে, ক্যাপিটাল টি একবার স্মল টি এর সাথে করলে কি হলো, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি এর সাথে আরেকবার করলো কি হলো, ক্যাপিটাল টি স্মল টি, এই ক্যাপিটাল টিতে এর সাথে একবার করলো ক্যাপিটাল টি স্মল টি, এই ক্যাপিটাল টি এর সাথে একবার করলো ক্যাপিটাল টি স্মল টি। 4টে যে আমরা জিনোম পেলাম, 4টে, এই 4টেই কিন্তু দেখতে পাচ্ছ যে কি না, প্রকট বৈশিষ্ট্য হচ্ছে লম্বা, কি না লম্বা বৈশিষ্ট্যযুক্ত গাছ তৈরি হবে। কি তৈরি হবে, লম্বা বৈশিষ্ট্যযুক্ত গাছ তৈরি হলো, টল। ঠিক আছে, এই যে এখানে দেখি যে যেমন হচ্ছে কি না টল, কারণ কি এর 4টেই তো কি হয়ে গেল, এর 4টেই কিন্তু লম্বা বৈশিষ্ট্যযুক্ত গাছ হলো। বলে স্যার ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখো এরপরে ধরো লম্বা, কিন্তু এর শরীরে একটা জিন থেকেই যায়, যেটা হচ্ছে বেটে, যেটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, মানে সে ঘুমিয়ে আছে বাট শরীরে জিনটা থেকে গেছে। এর সাথে যদি তুমি এবার যখন ধরো
তুমি তো বাইরে থেকে দেখে বলছো স্যার এ তো লম্বা, একটা লম্বা গাছের সাথে একটা বেটে গাছ করি, মানে স্মল টি, এর তাহলে কটা জিন তৈরি হবে? এর শরীর থেকে একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি যেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মানে বেটে, এর শরীর থেকে দুটো তৈরি হবে, দুটোই বেটে। কিন্তু এদের যখন ক্রস হলো কি তৈরি হলো? এর সাথে এ যখন ক্রস করলো কি হলো? ক্যাপিটাল টি স্মল টি মানে লম্বা। কি হলো? লম্বা। এ কিন্তু যখন এর সাথে করলো কি হয়ে গেল? বেটে। কি হয়ে গেল? বেটে গাছ তৈরি হয়ে গেল। আবার এ যখন এর সাথে করলো কি হলো? বেটে। ঠিক আছে, এ আবার এর সাথে করলো কি তৈরি হলো? আচ্ছা সরি, এ এর সাথে করলো কি তৈরি হলো? টি টি, লম্বা। তাহলে যখন পরবর্তী জেনারেশন যখন বইছে কি দেখতে পেলাম? 50% চান্স হয়ে গেল লম্বা হবে, 50% চান্স হয়ে গেল বেটে হবে। কিন্তু এর আগে যখন ফার্স্ট টাইম করছিল লম্বা বেটে, তখন চান্স 100% ছিল গাছগুলো লম্বা তৈরি হবে। কিন্তু পরবর্তীকালে কি হয়ে গেল? চান্স 50-50 হয়ে গেল, লম্বাও হতে পারে বেটেও হতে পারে। সেই জন্যই আমি বলেছিলাম যখন ব্লাড রিলেশনে বিয়ে করবে, আমার যে ইরোডটা, সেই যদি খারাপ ইরোডটা যদি যখন পরবর্তীকালে আমার ছেলের শরীরেও থাকবে, তার ওয়াইফের শরীরে থাকবে, কারণ দুজনেই আমার ব্লাড রিলেটেড, তাদের শরীরে যখন ওর খারাপ রিলেশনের সেই জিনটা এরও খারাপ রিলেশনের জিনটা যখন মিলবে, মানে এই যে স্মল টি, তখন চান্স থেকেই যায় 50% যে কি হবে না, সে কি তৈরি হবে না, খারাপ গুণযুক্ত মানে ওই হাটে ফুটোওয়ালা বাচ্চা তৈরি হবে। বুঝতে পারলাম? বোঝাতে পারলাম? চল এবার কিছু কোশ্চেন করব। জীব বিবর্তন তত্ত্বের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জীব বিবর্তন কে প্রতিষ্ঠা করেছে বললাম? সেটা হচ্ছে বিজ্ঞানী চার্লস ডারউইন। বিজ্ঞানী চার্লস ডারউইন। বিজ্ঞানী লুই পাস্তুর, বিখ্যাত একজন বিজ্ঞানী। লুই পাস্তুর কে? লুই পাস্তুর হচ্ছে একজন রসায়নবিদ, তাই তো, বিখ্যাত রসায়নবিদ। গ্রিগর মেন্ডেল, গ্রিগর মেন্ডেলও একজন জীববিদ, যিনি বংশগতির জনক বলা হয়। কি বলা হয়? বংশগতি জনক। ঠিক আছে, চলো। কোন প্রক্রিয়ায় জীবের নতুন প্রজাতি সৃষ্টি হয়? কোন প্রক্রিয়ায় জীবের নতুন প্রজাতি সৃষ্টি হয়? দেখো, প্রক্রিয়াটা হলো নতুন প্রজাতি সৃষ্টি হতে গেলে ন্যাচারাল সিলেকশন হতে হবে, প্রাকৃতিক নির্বাচন হতে হবে। তার আগে কি ঘটবে? তার আগে ঘটবে কিন্তু মিউটেশন। সেই মিউটেশন বা প্রকরণটাই যখন ন্যাচারাল সিলেক্ট হয়ে যাবে, তখন কিন্তু কি হবে? জীবের নতুন প্রজাতি ঘটবে। প্রথম কি ঘটলো? প্রথম ঘটলো মিউটেশন বা ইরোড, যেটাকে আমি বলছিলাম। মিউটেশন ঘটলো বা প্রকরণ ঘটলো, বাংলায় বলি প্রকরণ ঘটলো। সেই প্রকরণটা বংশ পরম্পরায় পরবর্তী বংশতে কি হলো না, জিন প্রবাহ হলো, মানে জিন প্রবাহ, পরবর্তী বংশতে জিন প্রবাহ হলো। সেই প্রবাহটাই পরবর্তী বংশে গিয়ে ন্যাচারাল সিলেকশন হয়ে গেল বা প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন হয়ে গেল। ঠিক আছে, সেটাই নতুন প্রজাতি হয়ে গেল। ওকে, সেটাই নতুন প্রজাতি হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন যাব। প্রাকৃতিক নির্বাচনের ধারণা প্রথম কোথায় বর্ণিত হয়েছে? আচ্ছা, চার্লস ডারউইন যে বইটা লিখেছিল তার নাম কি? তার নাম হলো দ্য অরিজিন অফ স্পিসিস। দ্য অরিজিনস অফ স্পিসিস। ঠিক আছে, সেই অরিজিন অফ স্পিসিস বইটাতেই কিন্তু প্রাকৃতিক নির্বাচনের ধারণা পাওয়া যায়। দ্য অরিজিন অফ স্পিসিস অফ ন্যাচারাল সিলেকশন বইটার নাম কি? বিখ্যাত বিজ্ঞানী চার্লস ডারউইন লিখেছে দ্য অরিজিন অফ স্পিসিস অফ ন্যাচারাল সিলেকশন। সেটাতেই কিন্তু প্রাকৃতিক নির্বাচনের ধারণা পাওয়া যায়। চলো, ল্যামার্কের জীব বিবর্তন তত্ত্বের মূল ধারণা কি? আচ্ছা, চার্লস ডারউইনের আগে একজন বিখ্যাত জীববিদ ছিল হচ্ছে বিজ্ঞানী ল্যামার্ক। সেই ল্যামার্কের ধারণা ছিল, সে কি বলেছিল? তার মত অনুযায়ী ছিল, তিনিও একজন বিখ্যাত নামকরা বিজ্ঞানী, তার মত অনুযায়ী ছিল যে হঠাৎ করে কেনই বা জিরাফের সৃষ্টি হলো? জিরাফের সৃষ্টি হয় বলা হয় হরিণ জাতীয় কোনো একটা প্রাণী থেকে জিরাফের সৃষ্টি হয়েছে, তাই না? আবার কি বলা হয়? পাখি কি বলা হয়? পাখি এক ধরনের অস্টিওপোরোসিস নামক এক ধরনের ডাইনোসর এজে এক ধরনের প্রাণী ছিল, তাদের শরীর থেকে সৃষ্টি হয়েছে। বা বলতে পারো সরীসৃপ জাতীয়, সরীসৃপ বলতে এই যে যেগুলোকে আমরা বলি ধরো টিকটিকি, ঠিক আছে, গিরগিটি, এরা সব সরীসৃপ। এই সরীসৃপ কুমির
এদের মতো প্রাণী থেকে পাখির সৃষ্টি হয়েছে। তাহলে এই ল্যামার্ক কি বলেছিল আগে, যে এটা হয় হঠাৎ করে কোনো কোষের মধ্যে কোনো নির্দিষ্ট রাসায়নিক অণুর উপস্থিত ঘটে, সেটা স্পন্টেনিয়াস ঘটে। স্পন্টেনিয়াস বলতে কেউ কারোর সাহায্য ছাড়া হঠাৎ করে উদ্ভব হয়, এবং সেটাই পরবর্তীকালে বংশ পরম্পরায় ট্রান্সফার হয়ে সেই পরবর্তী বংশতে সেটা প্রকাশ পেয়ে যায়। সেটা তাহলে কি ল্যামার্ক বলেছিল, কি প্রাপ্ত বৈশিষ্ট্যগুলি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়। ঠিক আছে, এটাকে বলেছিল প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন ঘটে। এটা বিজ্ঞানী চার্লস ডারউইন, যে ল্যামার্কের পরবর্তীকালে এসেছিল। কে? বিজ্ঞানী ডারউইন। ওকে, চার্লস ডারউইন এটা পরবর্তীকালে বলেছিল। মিউটেশনের মাধ্যমে বিবর্তন, এই মিউটেশনের ধারণাও কিন্তু বিজ্ঞানী ডারউইন দিয়েছিল। আচ্ছা, হেমিনিড বংশের বিবর্তন কোথা থেকে শুরু হয়েছিল? আচ্ছা বলি, দেখো বলা হয় মানুষের সাতটা বিবর্তনের মাধ্যমে আমাদের এই যে এখন আমরা যেই মানুষ, সেই মানুষের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, প্রথম বলা হয় যে আফ্রিকা মহাদেশে, ওই যে বললাম যে প্রথম যে আমাদের মানুষের পূর্বপুরুষ তারা বসবাস করত। তারপরে পরবর্তীকালে 7টা স্টেজের মাধ্যমে আমাদের নতুন এই যে হোমো সেপিয়েন্স যেটাকে বলা হয়, সেই হোমো সেপিয়েন্সের সৃষ্টি হয়েছে। ওকে, সেই 7টা স্টেজ যেমন হচ্ছে ধরো হোমো এরিকটাস। ঠিক আছে, কি না হোমো এরিকটাস। ওকে, এরিকটাস। আবার হোমো হিবিলিস। ওকে, হোমো হিবিলিস। আবার এই যে 2-3টা আমি নাম বললাম, এই নামগুলো হচ্ছে ওই 7টার মধ্যে দুটো বললাম। এরকমভাবে পরপর 7টা স্টেজের মাধ্যমে লাস্ট কে এসছে? হোমো সেপিয়েন্স, আমাদের বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, হোমো সেপিয়েন্স। ঠিক আছে, হোমো সেপিয়েন্স। এটা আবার কি না বলা হয়, হোমো সেপিয়েন্সেরও কিন্তু দুটো প্রজাতি ছিল। একটা হচ্ছে আমরা যেটা হোমো সেপিয়েন্স, আর একটা হচ্ছে নিয়ান্ডারথাল। ঠিক আছে, নিয়ান্ডারথাল। এই নিয়ান্ডারথালরাও কিন্তু আমাদেরই ভাই, হোমো সেপিয়েন্সেরই ভাই। তারা কোথায়? তারা ইউরোপ, বিশেষত নর্ডিক অঞ্চল যেটা বলা হয়, মানে যেটাকে আমরা বলি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, মানে ডেনমার্ক। ঠিক আছে, তারপরে যেমন হচ্ছে সুইজারল্যান্ড, যেমন ডেনমার্ক, সুইজারল্যান্ড, গ্রিনল্যান্ড। ঠিক আছে, এই সমস্ত, আইসল্যান্ড, এই সমস্ত জায়গাগুলোকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। তারপরে যেমন ইটালি, হ্যাঁ, এই জায়গাগুলোতে আবার নর্ডিক কান্ট্রিও বলা হয়, হ্যাঁ, নরওয়ে। হ্যাঁ, আবার এই জায়গাগুলোতেই যারা ভাইকিংস, সেই ভাইকিংসদের উপস্থিতি লক্ষ্য করা যায়। হ্যাঁ, এই এরিয়াতেই বলা হয় নিয়ান্ডারথালরা বসবাস করত। কিন্তু পরবর্তীকালে তারা বিলুপ্ত হয়ে যায়। কেন? কারণ তাদের ন্যাচারাল সিলেকশন ঘটেনি, তারা বিলুপ্ত হয়ে যায়, এবং আমাদের যে পূর্বপুরুষ সেই হোমো সেপিয়েন্সের সেই প্রজাতিটা টিকে যায়। ঠিক আছে, তাহলে এদের শুরু কোথা থেকে হয়েছিল হোমিনিডের? সেটা হয়েছিল আফ্রিকা থেকে। ঠিক আছে, চলো, ডারউইন কি প্রজাতির ওপর গবেষণা করে তার তত্ত্ব তৈরি করেছিলেন? অ্যাকচুয়ালি সে একটা আইল্যান্ডে গিয়েছিল জাহাজের মাধ্যমে, সেখানে কচ্ছপের ওপরে সে পরীক্ষাটা চালিয়েছিল। কোন তত্ত্বটি জীবনের প্রারম্ভ নিয়ে আলোচনা করে? আচ্ছা, জীবনের শুরু সেটা কোথা থেকে শুরু? দেখো, জীবনের শুরু হচ্ছে কিন্তু আমরা বলতে পারি সেটা হচ্ছে কি না জেনেটিক তত্ত্ব থেকে। যে জিন বা জেনেটিক্স একটা জীববিদ্যার একটা পার্টও বটে। ঠিক আছে, একটা শাস্ত্র। হ্যাঁ, যে জেনেটিক্স নিয়েও পড়াশোনা করা হয়, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং হয়, জেনেটিক্স বায়োলজির একটা জেনেটিক্স বলে একটা পার্ট আছে। সেখানে কি না আমরা জিন বা ডিএনএ, আরএনএ এবং জিন, ক্রোমোজোম এসব নিয়ে পড়াশোনা করা হয়। সেই জেনেটিক্স তথ্য থেকেই কিন্তু জীবনের প্রারম্ভ, ওখান থেকেই কিন্তু শুরু। ওকে, চলো, জীব বিবর্তনের প্রথম ধাপ কি? দেখো, জীব বিবর্তন
আমি আছি, দেখা গেল আমাদের মানুষরা আছি, পরবর্তীকালে মানুষগুলো দেখা গেল কী হয়ে গেল, ওই যে বললাম দেখা গেল লোম সব গোটা শরীর থেকে লোম উঠে গেল, মানে বিবর্তন ঘটলো। কিন্তু সেটা হবে কিভাবে? সেটা কিন্তু হতে গেলে আমাদের শরীরে এখন থেকেই বিবর্তন বা মিউটেশন ঘটতে থাকতে হবে। প্রথম কি হবে? প্রথম ঘটবে সেটা হচ্ছে মিউটেশন বা প্রকরণ। বাংলায় মিউটেশনকে কি বলা হয়? এই মিউটেশন আর প্রকরণ একই জিনিস, ঠিক আছে? সেটা কি? প্রকরণ। প্রকরণ প্রথম ঘটলো, ঠিক আছে? মানে ওই যে ইরোডটা, সেই ইরোডটা সৃষ্টি হলো। প্রকরণের পরবর্তী স্টেজ কি হবে? প্রকরণের পরবর্তী স্টেজ হবে সেটা বংশানুক্রমে কি হবে? বংশানুক্রমে ট্রান্সফার হবে। মানে এই বংশানুক্রম যেটা দিয়েছে, মানে আমার ইরোডটা তো আমার ছেলের শরীরে যাবে না, সেই বংশানুক্রমে ট্রান্সফার হলো। ট্রান্সফার হওয়ার পর সেটা ন্যাচারাল সিলেকশন হবে, বা যেটাকে বলা হয় প্রাকৃতিক সিলেকশন বা প্রাকৃতিক কি বলবো, সিলেকশনকে বাংলায় কি বলে? সিলেকশনকে যে প্রাকৃতিক নির্বাচন, ঠিক আছে? তাহলে সেই ন্যাচারাল সিলেকশন হলো, ন্যাচারাল সিলেকশন হলো, ঠিক আছে? তারপরে প্রাকৃতিক নির্বাচন যখনই ঘটে গেল, নতুন প্রজাতি হলো বা অভিযোজন যেটাকে বলি আমরা, ঠিক আছে? মানে বলতে পারি অভিযোজিত হয়ে গিয়েছে বা অভিযোজন ঘটে গিয়েছে, হলো? তাহলে প্রথম কি ঘটে? প্রথম ধাপ হচ্ছে মিউটেশন বা প্রকরণ, দুটোই এক, ঠিক আছে? মিউটেশন বা প্রকরণ। প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে উন্নত বৈশিষ্ট্যগুলি কিভাবে প্রভাবিত হয়? তাহলে দেখো, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে উন্নত বৈশিষ্ট্যগুলি কী হয়ে গেল? সেটা সুটেবল, ঠিক আছে? মানে ওই যে মটর গাছের সময় দেখালাম, লম্বা টি টি ছিল একটা, ক্যাপিটাল টি স্মল টি। সেই ক্ষেত্রে কি হলো? যখন ক্রস ব্রিডিং হলো, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, এরকম চারটে তৈরি হলো। কিন্তু সেই সব গাছগুলোতেই প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুই আছে, এবং বেটেও আছে, লম্বা আছে, কিন্তু প্রকট কোনটা? লম্বা, ক্যাপিটাল টিটা। কেন? সেটা প্রকৃতির সঙ্গে বেশি সুটেবল। লম্বা গাছটা হলে কি হবে? সেই গাছটা অনেক বেশি ফল ধারণ করতে পারবে, অনেক বেশি বীজ ধারণ করতে পারবে, মানে বংশবিস্তার করতে পারবে, প্রকৃতির সাথে সুটেবল, সে টিকে থাকতে পারবে। তাই ন্যাচারালি প্রকৃতি লম্বা বৈশিষ্ট্যটাকে সিলেক্ট করে নিল। ওকে, তাহলে এই যে ন্যাচারাল সিলেকশন কি হয়? বৈশিষ্ট্যগুলি প্রভাবিত হয় বংশবৃদ্ধির মাধ্যমে, পরিবেশের মাধ্যমে, খাদ্যের মাধ্যমে, স্বাভাবিক অভিযোজনের মাধ্যমে। পরিবেশের মাধ্যমে। কার মাধ্যমে? পরিবেশের মাধ্যমে ন্যাচারাল সিলেকশন ঘটে, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল বলি, বলা হয় যে কুমির জাতীয় প্রাণীগুলি কী ছিল? প্রথমে পানিতেই বসবাস করত, কিন্তু পরবর্তীকালে যখন তাদের খাদ্যের অভাব দেখা দিল, সমুদ্রতে প্রচুর পরিমাণে প্রাণীর সংখ্যা বেড়ে গেল, খাদ্যের অভাব দেখা দিল, তখন তারা কি করলো? একটু একটু করে প্রথমে সমুদ্রের একটু আশেপাশে বিচগুলোতে তারা উঠে সেখানে খাবার জোগাড় করতে পারলো, কারণ বাইরে কম্পিটিশন ছিল না, তাই না? কম্পিটিশন পানিতে বেশি ছিল, পানি থেকেই প্রথম জীবনে শুরু হয়েছে বলা হয়। তাহলে ধীরে ধীরে যখন উঠতে লাগলো, তাদের প্রয়োজন হলো, নিড হলো প্রকৃতিতে কি না, আমাদেরকে বাইরে গিয়েও খাবার করতে হবে। তাই কি হলো? সেই প্রাণীজ জলজ প্রাণীগুলোর কি হলো? ধীরে ধীরে অভিযোজন ঘটলো, কি না তারা বাইরেও থাকতে পারবে, পানিতেও থাকতে পারবে, ঠিক আছে? কেন? তাদের কি বলে দিলাম আমরা? সরীসৃপ বা উভচর, ঠিক আছে? উভচর, সরীসৃপ নয়, উভচর। সরীসৃপ মানে যারা স্ক্রোলিং করে চলে, বুকের ওপর ভর দিয়ে চলে, উভচর। তাহলে উভচর কি হলো? তারা জলেও থাকতে পারছে, আবার তারা ডাঙ্গাতে মানে স্থলভাগেও থাকতে পারছে। কেন হলো? তাদের ওই যে খাদ্যের অভাব দেখা দিচ্ছিল বলে। তাহলে এটা কার মাধ্যমে হলো? এটা কিন্তু পরিবেশের মাধ্যমে হলো। পরিবেশটা চেঞ্জ হলো বলেই সেই জন্যই কিন্তু তাদের অভিযোজন ঘটলো। সবসময় যে খাদ্যের মাধ্যমে হবে তাও নয়, ঠিক আছে? সবসময় খাদ্যের জন্য হয়েছে এমনটাও নয়। তাই খাদ্যের মাধ্যমে কথাটা ঠিক হলেও এখানে কিন্তু পরিবেশের মাধ্যমেই ঠিক, কারণ খাদ্য ছাড়াও হতে পারে। যেমন যেমন আমাদের মানুষদেরই কি অভিযোজন ঘটছিল শুধু কি খাদ্যের জন্য? না, তার সাথে সাথে আমাদের কি হয়েছিল? জনসংখ্যা বৃদ্ধি, পশু মানে জঙ্গলি যে সমস্ত হিংস্র জন্তুরা তারা আক্রমণ করত, তাদের সেখান থেকে বাঁচার জন্য, ঠিক আছে? নতুন নতুন এরিয়া এক্সপ্লোরেশনের জন্য বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু সেটা সবই পরিবেশের জন্য। চলো, ডারউইনের সময় জীব বিবর্তন সম্পর্কে কোন ধারণাটি সর্বাধিক জনপ্রিয় ছিল? ডারউইনের আগে পর্যন্ত সেটা কার? সেটা হচ্ছে ল্যামার্কিজম,
বিজ্ঞানী ল্যামার্কের যেই তত্ত্ব সেই তত্ত্বটাই কিন্তু বেশি পরিমাণে জনপ্রিয় ছিল। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, তাহলে পরবর্তী কোশ্চেন নিয়ে আবার হাজির হব। তোমরা সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।